সিকিমের একটা নদীকেন্দ্রিক গ্রাম। নদীর দুপারে দেখা যায় রঙিন চাষবাস আর মানুষের উন্নত জীবনধারণ। এখানে নদী বয়ে চলে না, ঝর্ণার মতো পাহাড়ের উপর থেকে আছড়ে পড়ে। অজস্র দৈত্যাকার পাথর আর একাধিক ঝুলন্ত সেতু এই নদীকে আর সবার থেকে আলাদা করেছে। বিভিন্ন কারণে আমি রোলেপে 6 বার এসেছি। প্রত্যেক বাড়ি থেকেছি ট্রাইবাল হোমস্টেতে। নদীর ধারেই হোমস্টে, যদিও হোমস্টে থেকে নদী একটু ঘুরপথে যেতে হয়, মিনিট 5 মতো সময় লাগে। বাড়ির সবাই আমার খুব কাছের এখন, এমনকি গ্রামের লোকজনের সঙ্গেও সুসম্পর্ক হয়ে গেছে। পাহাড়ের ক্ষেত্রে এটাই স্বাভাবিক। আজ জার্মানি আর ফ্রান্স থেকে কয়েকজন অতিথি এসেছেন। কিছুক্ষণ পরে মাংখিম থেকে ললিতজি আর সিমরান এলেন। সবাই একসাথে খেতে খেতে গল্প করছিলাম, কিন্তু হঠাৎ একটা বিপত্তি ঘটল। ফ্রেঞ্চ ভদ্রলোক চামচে করে ডালে লঙ্কা কাটতে গেলেন, আর তা ছিটকে সোজা ললিতজির চোখে লাগলো। অতিথিরা যখন ফিরে যান তখন রোশনজি তাদের 1 বান্ডিল করে ওয়াটারক্রেস উপহার দেন। দুধের থেকেও বেশি ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টিগুণে ভর্তি এই শাক। পর্যটকদেরও ওয়াটারক্রেসের জুস, স্যালাড ইত্যাদি খাওয়ান। অনেকে এই গাছ বাড়িতেও নিয়ে যান। খাওয়ার পরে গেলাম নদীর ধারে। নদীর নাম রংপোখোলা। কোনো সময় এই নদীতে নামা উচিত নয়, প্রচণ্ড স্রোত। প্রত্যেক বর্ষার পরে নদীর রূপ পাল্টে পাল্টে যায়। প্রত্যেক দিন বিকেল এখানে ভলিবল খেলা হয়। ছেলেমেয়েরা একসঙ্গে খেলেন। কোনোদিন মেয়েদের সংখ্যা বেশি থাকে তো কোনোদিন ছেলেদের। গ্রামের মধ্যে একটা প্রাণ আছে। মাঠের পাশে একটা রেস্টুরেন্ট দেখলাম। এখন মোমো তৈরি হচ্ছে। যে কোনো কিছুই আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হয়। আমি কাল সকালের জন্য চিকেন ফালে আর পর্ক ফালে অর্ডার করলাম। বাগানের এই বসার জায়গাতে চার্জিং পয়েন্টও আছে, আবার বইও আছে। বেশিরভাগ সন্ধ্যেতেই এখানে গল্প আর গানের আসর বসে। প্রত্যেকবারই মনে রাখার মতো মানুষজনদের সঙ্গে মেশার সুযোগ পাই। আর রোশনজির গানের তো আলাদা চাহিদা আছে। এখানে কাঞ্চনজঙ্ঘার ব্যাপার নেই, তাই ভোরবেলায় ওঠার কষ্টও নেই। তবে যে কোনো জায়গাতেই সকালের সৌন্দর্য মন ভালো করে দেয়। রান্নাঘরেও মৃদু ব্যস্ততা শুরু হয়ে গেছে।
হোমস্টের ঘরগুলো খুব সুন্দর, জানালা থেকে উপত্যকার ছবি দেখতে পাওয়া যায়। এই ঘরে আলাদা বারান্দা আছে, বারান্দা থেকে নদীর আওয়াজ পাওয়া যায়। এই হোমস্টেতে থাকা খাওয়ার খরচ দৈনিক 1400 টাকা জনপ্রতি। পানীয় জলের জন্য ফিল্টার আছে। হোমস্টেতে যে সাবান দেওয়া হয় সেটা নিজেরাই তৈরি করেন, তিতাপাতি গাছ থেকে তৈরি। ये आर्टिमिशिया आप लोग गूगल कर सकते हैं। हम लोग इसका साबुन बना के अभी होम स्टे में यूज़ कर रहे हैं। इसका जो फ्रेगरेंस होता है बहुत अच्छा होता है। जब हम लोगों को नौजिया होता है तब इसका अगर फ्रेगरेंस है ना, जब ऑल्टीट्यूड सिकनेस या घर में बैठे बैठे ऐसा ही नौजिया होता है ना, तब इसका अगर फ्रेगरेंस हम लोग लेंगे है ना, तो ये रिफ्रेश कर देगा। ये बहुत अमेजिंग प्लांट है। জলখাবার খেতে আবার ওই রেস্টুরেন্টে এলাম। হোমস্টের আরও কয়েকজন অতিথি এলেন। ये आपके लिए, ठीक है? আচ্ছা, इसका जो ओनियन है ना, कच्चा है ना, तो आप मीट कच्चा नहीं है, ठीक है? আচ্ছা, तो मीट को ना पहले से मैरिनेट करके ना बॉईल करके रखा है सारा मैंने, इसीलिए। আচ্ছা। मुझे कुकिंग का बहुत शौक है ना। আচ্ছা, आप बढ़िया। कीजिए ना। जी, जी। হ্যাঁ, না নেপালি বলুনি, নেপালি বলুনি। রেস্টুরেন্টের দিদির মেয়ে খুব সহজে বন্ধুত্ব করে নেয়, তারপর চকলেটের আবদার করে। इसको कहता है हेल, तुमने हेल बनाया। অসাধারণ কম্বিনেশন, ডেয়ারি মিল্ক থেকে ডুবিয়ে চবিয়ে খাচ্ছে। ये मोमो सब मिल जाएगा, चिकन मोमो, चिकन फाले, चिकन चिली, चिकन टिक्का, चिकन लॉलीपॉप, पॉप का भी मिल जाएगा, सब चीज़ का मिल जाएगा। आप लोगों को जो चीज़ खाने का दिल है वो मिल जाएगा। এরপর বেরোলাম গ্রাম এবং কাছাকাছির মধ্যে বিভিন্ন জায়গাগুলো ঘুরতে। দুধসাদা নদী আর সবুজ উপত্যকার পুরোটাই সুন্দর। প্রথমে পায়ে হেঁটে গ্রামের মধ্যে দিয়ে চলা শুরু করলাম। এখন এপ্রিল মাস। এনজেপি থেকে রোলেপের দূরত্ব 140 কিলোমিটার, সময় লাগে 5 ঘন্টার মতো। বড় গাড়ির ভাড়া 5000 টাকা। তবে বর্তমানে রংলি থেকে রোলেপ পর্যন্ত রাস্তা খুবই খারাপ, হাইওয়ে তৈরির কাজ চলছে। হাইওয়ের কাজ হয়ে গেলে তখন সময় আরও কম লাগবে। এটা গ্রামের স্কুল। রোলেপ থেকে কাছাকাছির মধ্যে আছে মাংখিম, লুংচুক, সিল্ক রুট, ঋষিখোলা, লসিং, ইয়াকতেন, গ্যাংটক ইত্যাদি উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এটা হোমস্টের সব থেকে কাছের হ্যাঙ্গিং ব্রিজ। পাহাড়ের ওপরে আছে লাটুক গ্রাম। ওখান থেকে গাড়িতে উঠে এলাম বুদ্ধা জলপ্রপাতে। 5 মিনিটের মতো সময় লাগলো। সিঁড়ি দিয়ে কিছুটা নামতে হয়। বর্ষাকালে এই পথ একটু পিচ্ছিল হয়ে যায়। পাহাড়ের একটা গভীর খাঁজে এই জলপ্রপাত, নদী আর আমরা। বুদ্ধা ফলসের ওপরেই গাড়ির রাস্তা আছে।
জলপ্রপাত থেকে 10 মিনিট পরে এলাম এই জায়গায়। এই জোড়া ব্রিজের সৌন্দর্য দেখতে অনেক বছর ধরেই পর্যটকরা আসেন। ইয়াকতেন গ্যাংটকও এই পথে যাওয়া হয়। তবে বর্তমানে এখানে একটা ফ্লাইওভার তৈরির কাজ চলছে, রাস্তাও চওড়া হচ্ছে। ব্রিজ পেরিয়ে জিলিং গ্রামের কৃষি জমিতে এলাম। জুন থেকে অক্টোবর এই জায়গা রঙিন হয়ে থাকে। আরও পেরিয়ে এই ব্রিজে এলাম। এই নদীর নাম রাগেখোলা। ছোট্ট একটা নদী, জলও কম। ব্রিজের ওপারে আরও কি সৌন্দর্যের খনি আছে জানি না, তবে গেলে যে নিরাশ হব না সেটা জানি। অন্য কোনো বারের জন্য তুলে রাখলাম। হোমস্টের খাবার ভালোই, তবে বাড়ির খাবার যেমন হয় এক এক দিন এক এক স্বাদের। বিকেলে আমি চললাম সাহিলের বাড়িতে। হোমস্টে থেকে 5-7 মিনিটের রাস্তা। রাস্তা বলতে এই রকম, কখনো শুকনো ঝর্ণার পথ দিয়ে হেঁটে উঠছিলাম, কখনো পাথরের সিঁড়ি। সাহিলদের খুব ছোট্ট সাধারণ একটা বাড়ি, কিন্তু সৌন্দর্যের দিক থেকে অসাধারণ। নিচে বাড়ির ডান দিক থেকে বাঁ দিকে নদী বয়ে গেছে। এই রকম একটা বাড়িতেই তো থাকার কল্পনা করি আমরা। সাহিল সাঞ্চারা ওয়াচিপা আর চিকেন কাটচি মারচি তৈরি করছে। অন্ধকার হয়ে গেলে অন্যান্য কয়েকজন পর্যটকও এলেন। একাধিক দিন পর্যটকরা রোলেপে থাকলে রোশনজি একদিন এইরকম ব্যবস্থা করেন। গ্রামের কারুর বাড়িতে খাওয়া দাওয়া, তাদের সংস্কৃতি, সুখ দুঃখের সঙ্গে পরিচয়, আদান প্রদানও বলা যায়। এর পাশাপাশি গ্রামের আরেকটা কোণার সাথেও ভালো পরিচয় হয়ে যায়। অনেক রাতে সাহিলের সাথে হোমস্টে ফিরলাম। যারা একদম নদীর ধারে থাকতে চান তাদের জন্য রোশনজি এই হোমস্টে লিজ নিয়েছেন। খরচও কিছুটা কম, মাথাপিছু 1000 থেকে 1200 টাকা, থাকা খাওয়া সহ। ঘরগুলো একটু সাধারণ। এরপর চাঁচালের উদ্দেশ্যে বেরোলাম। রোলেপ ভ্রমণের সবথেকে সুন্দর অধ্যায়। এখানে ট্রাউট মাছের চাষ হয়। এই জোড়া ব্রিজ এখানকার আরেকটি আকর্ষণীয় জায়গা। ব্রিজ পর্যন্ত গাড়ি যাতায়াত করতে পারে। ব্রিজের ওপারে আছে ঠেক গ্রাম। যদিও এখন আর এই ব্রিজ নেই, বর্ষায় নদীতে ভেসে গেছে। এই জায়গায় এখন একটা স্টিলের ব্রিজ হয়েছে, যেখান দিয়ে গাড়ি চলাচলও করতে পারে। এখন এই সৌন্দর্য বহু আগে ধ্বংস হয়ে যাওয়া নক্ষত্রের আলোর মতো।
শোনা যায় এই বিপুল গাছটা নাকি প্রায় 1000 বছরের পুরনো। চাঁচাল যেতে 40-45 মিনিটের মতো সময় লাগে। রাস্তা খুব একটা কঠিন নয়, আবার একেবারে সহজও নয়। এই পথে বহু ধরনের পর্যটক যাতায়াত করেছেন, দুধের শিশু থেকে অতি বৃদ্ধ মানুষ, পর্বতারোহী থেকে সেলিব্রিটি। যেমন এনার কিছুদিন আগেই হাঁটু অপারেশন হয়েছে, শুধুমাত্র চাঁচালের সৌন্দর্যের টানে এই পথে এসেছেন। ये इसमें ना हम लोग जब चांचल जाते हैं तब बारिश जब होते हैं तो ये यहाँ पर एक जगह है, हम लोग यहाँ रुकते हैं। और दूसरा है थोड़ा ऊपर में भी एक केव है ना, हम लोग नेचुरल चीज़ को यूज़ करते इधर बहुत बड़ा एरिया है, तो इधर आराम से 15-20 आदमी रह सकता है बारिश के टाइम में। ऐसा ही इम्प्रोवाइज करना पड़ता है। চাঁচালে পা দেওয়ার সাথে সাথে এক ঝাপটায় অনেকগুলো ছবি চলে আসে। নির্জন প্রান্তে খরস্রোতা নদী, আর অনেক উঁচু থেকে নেমে এসেছে একটা জলপ্রপাত। যতদূর চোখ যায় শুধুই ঘন জঙ্গল। এখানে আলাদা করে করার কিছু নেই, নিজের মতো করে যা খুশি করা যায়। এখানে নদীর জল খুব ঠান্ডা, তাপমাত্রাও রোলেপের থেকে কিছুটা কম। বিভিন্ন ক্ষেত্রে অনেক মানুষের সাথে এখানে পরিচয় হয়েছে। যতবার এসেছি ততবার আলাদা আলাদা অভিজ্ঞতা হয়েছে। আর এদের মধ্যে একটা কমন লিঙ্ক হলো এরা সবাই ভাইরাল স্কোপের ভিডিও দেখে এখানে এসেছেন। এখানে একটা ইন্ডিয়ান টয়লেট আর রান্নাঘর আছে। রাত্রে থাকার জন্য টেন্টের ব্যবস্থা আছে, স্লিপিং ব্যাগ, কম্বল ইত্যাদি থাকে। এক বছর হলো একটা কটেজও তৈরি করেছেন। খুব সাধারণ কাঠের ছিমছাম ঘর, কোনো একটা গ্রুপকে পুরো কটেজ ছেড়ে দেওয়া হয়। নেটওয়ার্ক মোটামুটি খারাপ নয়। চাঁচালে 4 জন বা তার বেশি হলে মাথাপিছু খরচ 1700 টাকা খাওয়া সহ। তার কম সংখ্যা হলে খরচ অনেকটা বেড়ে যায়, মাথাপিছু 3200 টাকা। এই গাছগুলো নদীতে ভেসে এসে পাথরের খাঁজে আটকে গেছে। এগুলোই এখন জ্বালানির কাজে ব্যবহার করা হবে। প্রায়ই এরকমভাবে কাঠ পাওয়া যায়। লঙ্কাকাণ্ডের পর থেকে এনার কাছাকাছি আর কেউ খেতে বসেননি। ইনি তো আরও দূরে চলে গেছেন। চাঁচালে রোজই পিকনিক, কাঠের আগুনে রান্না আর পাথরে বসে নদীর আওয়াজ শুনতে শুনতে খাওয়া। এই অভিজ্ঞতা অন্যরকম, স্বাদও যেন আলাদা হয়ে যায়। এখানে একটা রীতি আছে, শুধুমাত্র দুপুরে খাওয়ার পরে নিজের থালা নিজেই ধুয়ে নেওয়া হয়। কোনো বাধ্যতামূলক নয়, কিন্তু সবাই করে থাকেন।
চাঁচাল থেকে 3 কিলোমিটার দূরে আছে বৌধা। প্রথমবার যখন আমি চাঁচালে আসি তখন ওখানে গিয়েছিলাম। বৌধার ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়েছি। বৌধা যাওয়ার পথে দেখা যায় এই রংপোখলার উৎপত্তিস্থল। ছাঙ্গুখোলা আর মেমেঞ্চোখোলা মিলিত হয়ে রংপোখলা নাম নেয়। তারপরে আছে এই ঝুলন্ত সেতু। পরে এই ব্রিজটা মেরামত করা হয়েছে। ওয়াচিপা তৈরিও শুরু হয়ে গেল। তার একটু পরে চিকেন বারবিকিউ। সেপ্টেম্বরের চাঁদনি রাতে একবার এসেছিলাম। নদী আর জ্যোৎস্না মাখামাখি করেছিল। আমি ছাড়া আর সবাই নেপালি ছিলেন। কি অপূর্ব মুহূর্ত ছিল। সকালে রোলেপের পথ ধরলাম। সৌরভ দেখি প্রিয়াঙ্কাকে হোমস্টে রেখে আবার আমাকে নিতে আসছেন। সে তো বুঝতে পারছি, আমার আসার কি দরকার ছিল? তোমরা বেরোবে। এনাদের এখানকার স্কুল দেখার ইচ্ছা হয়েছে। আমিও সঙ্গে গেলাম। ছুজাচেন গ্রামে এই স্কুল অবস্থিত। বিকেলে এলাম লাটুক গ্রামে। আজ এই বাড়ির অতিথি আমরা। অনেক নিচে রোলেপ গ্রাম আর হোমস্টে দেখা যাচ্ছে। বাড়ির কাছেই এই জায়গাটা রোশনজি কিছুদিন হলো কিনেছেন। এখানকার অভিজ্ঞতাটা আমার মধ্যেই থাকুক। ওই দিন আর ক্যামেরা অন করতে ইচ্ছা করেনি। মাঝরাতে রোলেপে নেমে যাই। আজ ফিরে যাওয়া। ভোর থেকেই মুষলধারায় বৃষ্টি। রোলেপে আমি আবারও অনেকবার যাব, তবে এই গল্প এখানেই জোর করে শেষ করলাম।